কেন্দ্রীয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি, সেখানেও গ্যাসের আকাল, আর অস্থায়ী উনুনে কাঠে হচ্ছে রান্না। গ্যাসের সংকট, তাই উনুনে রান্না, কাঠ জ্বালিয়ে। এই ছবি খড়গপুর আইআইটি হোস্টেলের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, আঁচ পড়েছে রান্নাঘরে। কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে বাণিজ্যিক সিলিন্ডার এখন শুধু দেওয়া যাবে হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে। কিন্তু তার হচ্ছে কোথায়? এই যেমন পশ্চিম মেদিনীপুরের খড়গপুর আইআইটি, এখানকার ক্যাম্পাসে মোট 25টি হোস্টেল, প্রায় 15,000 পড়ুয়া থাকেন। কর্তৃপক্ষের দাবি, এত পড়ুয়ার খাবার তৈরির জন্য প্রতিদিন প্রায় 104টি সিলিন্ডার লাগে। এই সিলিন্ডারের স্টক কমে এসেছে। আগামী দিনে কি হবে এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের জেলা শাসককে চিঠি দিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ। প্রস্তুতির প্রয়োজন আছে, যাতে এই সরবরাহে কিছুটা হলেও বিঘ্ন হবে। সরকার অবশ্যই তাদের মতো চেষ্টা করবেন, কিন্তু তাদের হাতেও তো সবকিছু নেই। সুতরাং আমাদের মতো করে প্রস্তুত হতে হবে। বিকল্প ব্যবস্থা আমরা শুরু করেছি এই মধ্যে, যে কাঠের চুলা বা উনুন একটা চালু ঐতিহ্যশালী পদ্ধতি ছিল, সেইটাকে আবার আমরা কিছুটা ফিরিয়ে এনেছি। ডিএম সাহেব উনি ওনার আশ্বাস অবশ্যই দিয়েছে, ওনারা পরিস্থিতির দিকে লক্ষ্য রাখছেন এবং সর্বতোভাবে চেষ্টা করছেন। পরিস্থিতি সামাল দিতে কাঠ জেলে উনুনে রান্না শুরু করা হয়েছে। গত 3 দিন ধরে দেখা যাচ্ছে কি গ্যাসের একটু ক্রাইসিস শুরু হয়েছে। প্রত্যেক দিনের রিকোয়ারমেন্ট হচ্ছে সব হল মিলিয়ে 110 থেকে 15টা, 17,000 বোর্ডার আছে। আমাদের যিনি ডাইরেক্টর স্যার আছেন, উনি একটাই জিনিস বলেছেন কি স্টুডেন্টের ওয়েলফেয়ার উপরে যেন কোনো রকম এফেক্ট না পড়ে গ্যাস ক্রাইসিসটা। সেই কারণে ট্র্যাডিশনাল ওয়েতে আপনারা কোনো স্টেপ শুরু করুন। ডিএমকেও একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে ইন্টারফারেন্স করার জন্য। কলেজ স্ট্রিটের শিক্ষা প্রতিষ্ঠান, ম্যানেজমেন্ট স্কুল, পড়ুয়াদের জন্য রয়েছে ক্যান্টিন। গ্যাসের সংকটে বুধবার থেকে সেই ক্যান্টিন বন্ধ। গ্যাসের জন্য তো আমাদের ক্যান্টিনে এখানে সাপ্লাই আসছে না, তো ওই জন্য আমাদের বাইরে যেতে হচ্ছে খাবারের জন্য, বাড়িতে ক্যারি করতে হচ্ছে। দূর দূর থেকে আসছি আমরা, তো যা গরমও বাড়ছে, আস্তে আস্তে খাবার খারাপও হয়ে যাচ্ছে, শরীর খারাপ হয়ে যাচ্ছে অনেক স্টুডেন্টদের। সবার পক্ষে টিফিন ক্যারি করাটাও সম্ভব নয়, বাইরের খাবারটাও খুব একটা স্বাস্থ্যকর নয়, তো আমাদের কাছে ক্যান্টিনটাই ভরসা। প্রচুর স্টুডেন্ট আছে যারা অনেক দূর দূর থেকে আসে, তো ক্যান্টিন চললে তাদেরও খাবারের সুবিধে হয়। দুটো ক্লাসের মাঝে গ্যাপ খুব কম থাকে, তার মধ্যে বাইরে গিয়ে খেয়ে আসাটা অনেক সময় একটু অসুবিধে হয়ে যায়। নিউজ 18 বাংলা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ, মৎস্যজীবীদের ট্রলারে মাছ ধরতে যেতে পারবেন না মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের পেটে পড়বে টান। পশ্চিম এশিয়ার যুদ্ধ, কোপ পড়েছে বাণিজ্যিক গ্যাসে। চিন্তা বেড়েছে সুন্দরবনের মৎস্যজীবীদের, কারণ গভীর সমুদ্রের ট্রলারে থাকার সময় রান্না হবে কিভাবে? সিলিন্ডারে তো মিলছে না, খাবেন কি? কাজকাম করার পরে দুটো খাবার দাবার ঠিক মতো পাইতাম, তাও যদি গ্যাস যদি না হয় আমরা কিভাবে খাওয়া দাওয়া করবো, ফিশিং কিভাবে করবো? এই যুদ্ধের কারণে আমরা গ্যাস পাচ্ছি না। যদি আগামী যদি এরকম যদি হয়, তাহলে তো আমরা ফিশিং করার মতন আমাদের সম্ভব হবে না। সুন্দরবনের কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ এবং পাথর প্রতিমা, এইসব জায়গা থেকে মৎস্যজীবীদের নিয়ে ট্রলার ছাড়ে। এরপর গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা হয় প্রায় সপ্তাহ ধরে। তখন ট্রলারের মধ্যে রান্না করে খেতে হয়। এই রান্নার জন্য ভরসা বাণিজ্যিক গ্যাস, কিন্তু সেই সিলিন্ডার তো মিলছে না। তাহলে ট্রলার নিয়ে মাছ ধরতে যাবেন কিভাবে? চিন্তায় মৎস্যজীবীরা। ইতিমধ্যেই 150টি ট্রলার সমুদ্রে যাওয়া বন্ধ করেছে। এখন সমুদ্রে রয়েছে প্রায় 500 ট্রলার। এভাবে চললে আরো অনেক ট্রলারের বসে যাওয়ার আশঙ্কা।
এই গ্যাসের কারণে বহু ট্রলার হয়তো বন্ধ হয়ে যেতে পারে। এই মৎস্যজীবীরা যদি কোনোরকম এই জ্বালানির সংকটে পড়ে তাহলে যদি ফিরে যায় তো সেটা খুবই খারাপ জিনিস হবে আমাদের জন্য। এটুকু ট্রলার চলছে, নদীর মাছ আসছে বাজারে, তো সেটাও বন্ধ হয়ে যেতে পারে এই গ্যাসের জন্য। সুন্দরবনের মাছ প্রথমে যায় ডায়মন্ড হারবারের নগেন্দ্র মার্কেটে, সেখান থেকে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন জেলায়। অনেকেরই আশঙ্কা, সুন্দরবনের মৎস্যজীবীরা সমুদ্রে মাছ ধরতে না গেলে কলকাতা সহ বিভিন্ন জায়গায় বাজারে প্রভাব পড়তে পারে, টান পড়তে পারে মাছের যোগানে, বাড়তে পারে দাম। দক্ষিণ 24 পরগনা থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ 18 বাংলা। আগামী সপ্তাহেই আরও একটি ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। 28শে ফেব্রুয়ারি প্রথম তালিকা প্রকাশ হয়েছিল, এবার 28শে ফেব্রুয়ারির পরে এই আগামী সপ্তাহেই, জাস্ট আজকে শুক্রবার, শনিবার, রবিবার, তারপরে যে কোনো দিন বেরোতে পারে আরও একটি সাপ্লিমেন্টারি তালিকা। সেখানে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটে যে 60 লক্ষ বিচারাধীন ছিলেন, সেই বিচারাধীনদের নিয়ে জুডিশিয়াল অফিসাররা তারা পরীক্ষা নিরীক্ষা করছেন এবং এখনো পর্যন্ত যা খবর তাতে আগামী সপ্তাহে আরও একটি তালিকা। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, কত লক্ষ এডুকেশনের কাজ শেষ হয়েছে, বিচারাধীনের কাজ শেষ হয়েছে? নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে এখনো পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা তালিকার নিষ্পত্তি করতে পেরেছেন জুডিশিয়াল অফিসাররা। 15 লক্ষ প্রায় অভিযোগের নিষ্পত্তি ইতিমধ্যে জুডিশিয়াল অফিসাররা করেছেন। কমিশন সূত্রে এটাও জানা যাচ্ছে আগামী সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যেই প্রথম পর্যায়ে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। আজই নির্বাচন কমিশনের তরফে সফটওয়্যার তৈরি করে দেওয়া হয়েছে জুডিশিয়াল অফিসারদের কাছে, যে কিভাবে এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে তার জন্য নির্বাচন কমিশন একটি পৃথক সফটওয়্যার তৈরি করছে। সেই সফটওয়্যার তৈরির কাজ ইতিমধ্যেই শেষ এবং তা জুডিশিয়াল অফিসারদের কাছে পাঠিয়েও দিচ্ছে নির্বাচন কমিশন, এবং তারপরে 4 থেকে 5 দিন সময় লাগবে তথ্যগুলি ইনপুট করতে জুডিশিয়াল অফিসারদের, এবং তারপরেই প্রথম পর্যায়ে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। অর্থাৎ এক্ষেত্রে বলাই যায় রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরপরই প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন। এবারে যেটা প্রশ্ন আসে, সেখানে কত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি থাকবে, যেটা কমিশনের তরফে জানানো হচ্ছে যে ততদিন পর্যন্ত, অর্থাৎ যেদিনকে সাপ্লিমেন্টারি তালিকা প্রথম পর্যায়ে প্রকাশ হবে তার আগের 24 ঘন্টা পর্যন্ত যত অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পারবেন সেই সংখ্যক তালিকাই সাপ্লিমেন্টারি তালিকায় প্রকাশ করে দেওয়া হবে। এবারে জুডিশিয়াল অফিসাররা কাদেরকে যোগ্য বললেন, কাদেরকে অযোগ্য বললেন, সেই তালিকাও সাপ্লিমেন্টারি তালিকার মধ্যে দিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনের তরফে। যদিও কবে সেই তালিকা প্রকাশ হবে তা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি, কিন্তু নির্বাচন কমিশনের তরফে যাবতীয় প্রস্তুতি নিয়ে নেওয়া হয়েছে। তার কারণ এখনো পর্যন্ত, অর্থাৎ আজ পর্যন্ত প্রায় 15 লক্ষ অভিযোগের নিষ্পত্তি করতে পেরেছেন জুডিশিয়াল অফিসাররা। অর্থাৎ কমিশন বলছে যে 60 লক্ষ যেখানে মোট ছিল জুডিশিয়াল অফিসারদের নিষ্পত্তি করার সংখ্যা, সেখানে 1/4 তারা নিষ্পত্তি করতে পেরেছেন এখনো পর্যন্ত। অর্থাৎ এক্ষেত্রে কমিশন মনে করছে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে দেওয়া যেতে পারে। সেই মোতাবেক সাপ্লিমেন্টারি তালিকা আগামী সপ্তাহের মধ্যে, এবং কমিশনের তরফে জানা যাচ্ছে বৃহস্পতিবারের মধ্যেই এই সাপ্লিমেন্টারি তালিকা প্রথম দফায় প্রকাশ করে দেবে নির্বাচন কমিশন, এবং সেখানে কারা কারা বাতিল হলেন, অর্থাৎ জুডিশিয়াল অফিসাররা কাদের মনে করলেন যে তারা অযোগ্য, ভোটার তালিকা থাকা যোগ্য নয়, সেই কারণটা উল্লেখ থাকবে সাপ্লিমেন্টারি তালিকায়, তেমনটা কমিশন সূত্রে জানা যাচ্ছে। ওকে।